ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মনের কথা। এটি আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আমার প্রথম ভিডিওতে ব্রেস্ট ফিডিংয়ের উপর আমি কিছু টিপস শেয়ার করেছিলাম, যেটা আমি আমার নিজের উপর অ্যাপ্লাই করেছিলাম এবং যেটা আমার অনেক হেল্পফুল হয়েছিল আমার বেবির জন্য। তাই জন্যই তোমাদের কাছে যাতে শেয়ার করা যায়, তোমরাও যাতে সেটা অ্যাপ্লাই করতে পারো এবং যাতে তোমরাও সেই দিক থেকে তোমাদের বেবি যাতে হেলদি থাকে, তাই জন্য এই চ্যানেলটা বানিয়েছি। তো এই চ্যানেলে আমি সম্পূর্ণভাবে সেটাই শেয়ার করব যেটা আমার দিক থেকে মনে হচ্ছে যুক্তিসঙ্গত এবং আমি আমার নিজের উপরে অ্যাপ্লাই করব যতটা অথেন্টিকভাবে তোমাদের সামনে তুলে ধরা যায়। তো আর দেখো, একটা জিনিস আমি বলে রাখি, প্রেগন্যান্সি কিন্তু ব্যক্তি বিশেষে তাদের প্রকৃতি বিশেষে কিন্তু আলাদা হয় এবং প্রত্যেকের প্রেগন্যান্সির কিন্তু ডিফারেন্ট স্টোরি থাকে। তো আমার ক্ষেত্রে যেটা ঠিক সেটা তোমাদের ক্ষেত্রে সবসময় নাও ঠিক হতে পারে। তো যা কিছু করবে সেটা ডক্টর অ্যাডভাইস নিয়েই করবে এবং তোমাদের নিজস্ব সেন্স কাজে লাগিয়েই করবে। তো এক্ষেত্রে তোমাদের যেটা সিক্স সেন্স বলবে যে হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে ভালো হবে এবং সেটাই কিন্তু করবে। প্রেগনেন্সি জার্নিতে আজকে আমার ভিডিও যেটা টপিক থাকবে সেটা হচ্ছে হলো আমার প্রেগনেন্সির ফার্স্ট ট্রিমেস্টারে আমার ডায়েট কী ছিল, আমার প্রেগনেন্সির রিপোর্ট কী ছিল এবং সিমটমস, যেটা এক্স্যাক্টলি আমি কি করে বুঝলাম যে আমার এবার টেস্ট করানো উচিত, রাইট? তো চলো শুরু করা যাক। প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা প্রথম আমার সিমটমস ছিল সেটা এমন কিছু আলাদা কোনো সিমটমস নয়। যা আমার কোনো বমি, বমি ভাব, মর্নিং সিকনেস এরকম কোনো কিছুই ছিল না। যেটা তখন দুর্গাপুজোর সময় ছিল। তো আমার ডায়েট কিছু রেগুলার ডায়েটের থেকে একটু আলাদা ছিল। কারণ আমরা যেহেতু সেই সময় নবরাত্রি যে ফাস্টটা থাকে, যেটা ব্রতটা থাকে সেটা আমরা পালন করি। যেহেতু আমার হাসব্যান্ড দুর্গাপুজো করে, তো সেই সময় আমরা সম্পূর্ণভাবে ভেজ খাই। আর নবরাত্রি যার সেই সময় দুর্গাপুজোর যা নির্ঘণ্ট ছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের খাওয়া-দাওয়া সমস্ত কিছু আর কি ফলো করা হতো। তো সেই টাইমটা খুব এক্সাইটমেন্টে ছিলাম। আমি খেয়ালই করিনি যে অলরেডি আমার ডেট মিস হয়ে গেছে। তো পরে আমার যেটা পরে নোটিস করি, যখন কালীপুজোর সময় আমি যখন বাড়িতে মানে রঙ্গোলি দিচ্ছিলাম, তো আমার সেদিনকে খুব আনইজি লাগছিল, পার্সপিরেশন হচ্ছিল, খুব ঘাম হচ্ছিল। তো মানে খুব উইক লাগছিল। আর যেহেতু আমি ফাস্ট করছিলাম, আমার কালীপুজোতে আমি উপোস থাকি। লাস্ট ৩ বছর ধরেই আমি এটা করছি। তো সেরকম কোনো প্রবলেম এর আগে কখনো হয়নি। তো মনের ভেতরে একটা অদ্ভুত খচখচ করছিল যে এবার কেন আমার সাথে এরকম হলো? কিছু ভুল হলো না তো? তো আমি রঙ্গোলি কিছুতে দিতেই পারছিলাম না। হাত পা কাঁপছিল ভীষণ। তো কোনো রকমে আমি ওটা ফিনিশ করে আ ঘরে চলে আসি এবং ঘরে এসে আমি শুয়ে থাকি। তো মা এসে যখন আমাকে ডাকে তখন আমি বলি, "আমার শরীর আজকে প্রচণ্ড খারাপ লাগছে, আমার খুব উইক লাগছে।" তো বলছে যে, "এরকম লং ফাস্ট যেহেতু করা হচ্ছে, ব্যাক টু ব্যাক করা হচ্ছে।" কেন ওই মাসটাতে সব পুজো ছিল। দুর্গাপুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে কালীপুজো। তো এরকম যেহেতু খাওয়ার একটা মানে চেঞ্জ হচ্ছে, তার জন্য হয়তো হলেও হতে পারে। তো একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নিলে বেটার হবে। তো আমি কিছুতেই মাথা তুলতেই পারছিলাম না সেদিনকে। তো বাধ্য হয়ে আমাকে একটু জলও খেতে হয়েছিল, কেন পারছিলাম না। তো পরে ভাবছিলাম যে থাক, আমি আর পুজো দিতে যাব না। কেন অলরেডি তো ফাস্ট তো ভেঙেই গেছে। তবুও তারপরে মনে হলো না, একবার তো যাই। তো রাত্রিবেলা পুজোটা যখন গেছিলাম খুব কষ্ট হচ্ছিল। আমি বসতেই পারছিলাম না। বাড়িতে তাড়াতাড়ি এসে আমি আগে খেয়ে সেদিনকে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমার হাসব্যান্ডকে জানাই যে এরকম, এরকম প্রবলেম হচ্ছে। কেন ও এখানে ছিল না। ও কালীপুজোতে বাইরে ছিল। তো পরের দিন যখন আমি ওর সাথে কথা হয় তখন আমি জানাই যে এরকম, এরকম সমস্যা হচ্ছে। তো ও বলছে, "তুমি ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করো। তো অন্য কিছুও তো হতে পারে।" তো আমি ডক্টর, টেস্ট, ইনজেকশন এই সবকিছু থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করি। আমার প্রচণ্ড ভয় লাগে। তো আমি ব্যাপারটাকে চেষ্টাই করেছিলাম ইগনোর করার। বাট ইগনোর করা হয়নি। আমার হাসব্যান্ড ধরে বেঁধে আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। উনি সমস্ত সিম্পটমস উনি শোনেন। শোনার পরে প্রেশার চেক করেন, ওয়েট চেক করেন। সবকিছু করার পর উনি বলেন যে, "ইমিডিয়েটলি আপনি প্রেগন্যান্সি টেস্ট করান।" আ এছাড়া অনেক সময় ইউরিন ইনফেকশন হলেও এই ধরনের প্রবলেম সিম্পটমস কিছু থাকে। তো আমি একটা ইউরিন কালচার করার জন্য টেস্ট দিচ্ছি, একটা প্রেগন্যান্সি টেস্ট দিচ্ছি, একটা ইউএসজি দিচ্ছি। এই ৩ টে করে উইদিন 1 or 2 ডেজ মধ্যে আপনি রিপোর্টটা আমাকে দিন। আর একটা প্রেগন্যান্সি কিডনি আজকে রাতেই আজকে কালকেই সকালবেলায় আজকে ফার্স্ট ইউরিনটা আপনি টেস্ট করুন। তো শুনেই তো মোটামুটি আমার নার্ভাস হয়ে গেছিলাম যে এবার আমি কী করব? কিন্তু করতে তো হবেই। এখন সবাই চুপে ধরেছে। এবার আমি কোনোভাবেই ইগনোর করতে পারব না। মনের ভেতরে অ্যাকচুয়ালি আমার সেই সময় প্রেগনেন্ট ব্যাপারটা অতটা মাথায় আসেনি। আমার বারবার মনে হচ্ছিল যে আমার যেহেতু এর আগে ওভারি সিস্ট ছিল, তো মেবি হয়তো সিম্পটমস অনেকটা সেমই ছিল। সেই আনইজি ফিল, সেই উইকনেস, একটু গা গোলানো ব্যাপারটা,
এরকম ছিল। মানে একদম সকালে উঠলে হয়তো হতো না। মানে সারাদিনে ঠিক খেতে পারছি না, একটা আনইজি লাগছে, এটা হতো। তো আমার মনে হয়েছিল যে হয়তো আবার ওই পিসিওডি ওই প্রবলেমটাই হয়তো আবার ব্যাক করেছে। তো যাই হোক, সকালবেলা মানে ভোরের দিকে সেদিনকে ভালোভাবে ঘুমও হয়নি। 3:30-4টে নাগাদ আমি ওয়াশরুমে যাই। গিয়ে মানে আমি আগে টেস্টটাই করাই। তো আমার হাসব্যান্ড বুঝতে পারে যে আমি ওয়াশরুমে গিয়ে টেস্টটা করাতেই গেছি। তো আমি বেরিয়ে এসে মানে ১ম এ তো আমি তো কিছুক্ষণ বসেই ছিলাম ওয়াশরুমে। আম বসে থেকে বুঝতে পারছিলাম না কি করব। তারপর টেস্টটা যখন করাই তখন তো কিছুক্ষণ তাকিয়ে থাকি। দেখি যে ২ টো লাইন ইটস পজিটিভ। তারপরে প্যাকেটের পেছনেও আমি দেখছি যে ২ টো লাইন থাকলে পজিটিভই হয় তো। তো দেখলাম হ্যাঁ, পজিটিভ। কিছুক্ষণ নিয়ে ওটা তাকিয়ে রয়েছি। যদি মানে ভুল দেখছি না তো চোখে। তারপর দেখলাম না, ইটস ডার্ক লাইন, ভেরি ডার্ক লাইন। তো ইটস পজিটিভ। তো আমি বেরিয়ে খুব কাঁপতে, কাঁপতে হাসব্যান্ডের হাতে কিটটা দিয়ে বললাম যে, "ইটস পজিটিভ।" আ তো কিছুক্ষণ আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছি। তারপরে খুব এক্সাইটেড, অফ কোর্স এক্সাইটেড যে আমি এখনো সেই দিনটা ভাবলে আমার মানে গুজবাম্পস দেয় যে যখন আমি ১ম ফিল করি যে আমার শরীরের ভেতরে একটা মানে আরেকটা প্রাণ রয়েছে। যে এটা আমি তো ভাবতেই পারিনি এরকম কিছু হবে। কেন আমি সুইমিং করেছি, আমার ডেইলি অফিসের যা রুটিন ছিল আমি সব ফলো করেছি। খাওয়া-দাওয়া যেমন ছিল সেমই ছিল। সেরকম কোনো কিছু, আর ইভেন আমি ফাস্টও করেছি। এই সমস্ত কিছু মানে যা ছিল তাই ছিল। মানে কিছু মানে বুঝতে পারিনি। যেটুকুনি লাস্ট কিছুদিন বুঝতে পেরেছি তারপরে তো ডক্টর দেখিয়ে নিলাম। তো মা তখন তারপরে মার কাছে গেলাম। মার কাছে গিয়ে বললাম যে, "ইটস পজিটিভ।" আ তো মা বলল যে, "ইমিডিয়েটলি তুই হলো এখন ইউএসজিটা করা। দেখ কি সিচুয়েশন রয়েছে।" কেন সেই বুঝে আমাদের একটা সাবধানতা, যেটা মাদের একটা কনসার্ন থাকে যে, এই করতে হবে, এই সময় ওই করতে হবে। সবাই খুব এক্সাইটেড। বাড়িতে ভোর রাতে সবাই ওভার এক্সাইটেড হয়ে গেছে। মানে সবারই রাতের ঘুম চলে গেছে। তো আ সকালবেলা আমি অ্যাপয়েন্টমেন্ট নিই। আমার নিয়ার বাই যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানেই। আ ওখানে গিয়েই অ্যাপয়েন্টমেন্ট নিই যে আজকে এই টেস্টটা করাতে হবে। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। তাও উনারা বললেন, "হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আজকেই আমাদের রয়েছে রেডিওলজিস্ট। আপনি আজকেই করিয়ে নিন।" তো আমি আ গিয়ে ওখানে হলো টেস্ট করাই। মানে টেস্ট যখন করাতে হয়েছিল ইউরিন, মানে যেহেতু মানে পেটে জলটা খুব বেশি রাখতে হবে, কন্টিনিউ জল খেতে হবে। আমি ২-৩ বার বমি করে ফেলছিলাম। মানে আমি পারছিলামই না, মানে জলটা মানে জল বেশিক্ষণ খেয়ে একদম ইউরিন প্রেশারটা আসবে সেই মুহূর্তে ইউএসজিটা করবে। ওই পর্যন্ত আমি পারছিলাম, মানে কন্ট্রোল রাখতে পারছিলাম না। বারবার বমি হয়ে যাচ্ছিল। তখন ভেতরে আমি জানাই যে, "এরকম বারবার বমি হয়ে যাচ্ছে। আপনি টেস্টটা কাইন্ডলি আমাকে তাড়াতাড়ি করান।" মানে প্রথমত আমি নার্ভাস। আমি খুবই মানে আমার এই প্রবলেমটা আছে। আমি খুব তাড়াতাড়ি নার্ভাস হয়ে যাই। হাত-পা কাঁপতে থাকে। আর বিশেষ করে এই ডক্টরসদের দেখলেই আমার আরো বেশি হলো নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তো ভেতরে যাই। ভেতরে গিয়ে আমার যখন ইউএসজি করাই তো ফার্স্ট এ জিজ্ঞেস করে যে, "এটা কি আপনার ফার্স্ট বেবি?" আমি বললাম, "ইয়েস।" আ তখন উনি পুরোটা ভালোভাবে টেস্ট করাচ্ছে। আমি রেডিওলজিস্টের মুখের দিকে তাকিয়ে আছি। মানে উনার এক্সপ্রেশনটা কি? ইটস গুড অর ব্যাড? এটা গুড অর ব্যাড? মানে উনার এক্সপ্রেশনটা রিড করতে, যেহেতু আমি দেখতে পাচ্ছি না মনিটরে। তো আমার উনার এক্সপ্রেশন দেখে গেস করার চিন্তায় ছিলাম যে, কি কোনো খারাপ কিছু নেই তো? কোনো সমস্যা নেই তো? তো লাস্টে বলল যে, "কি হয়েছে? ভয় পাচ্ছেন?" তা আমি বললাম যে, "হ্যাঁ, একটু তো ভয় লাগছে।" সেই সময় উনি বললেন, "একটা জিনিস শোনাচ্ছি।" তো উনি মনিটর থেকে সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিয়ে উনি আমার বেবির হার্টবিটটা ফার্স্ট শোনালেন। অ্যান্ড ওই ফিলিংসটা আমি আমি বোঝাতে পারব না। আমার চোখ দিয়ে জল চলে এসেছিল। আমি ভাবতেই পারিনি এরকমও কোনো কিছু হতে পারে। ইটস কমপ্লিটলি ম্যাজিক্যাল। মানে একটা নিজের শরীরে একটা আলাদা করে একটা প্রাণ আছে। তার হার্টবিটটা রয়েছে এবং সেটা বিট করছে। আহ ইটস মানে মেমোরেবল। আমি এর বাইরে আর কোনো মানে কিছু বলার অবস্থায় না। কিছুক্ষণের জন্য মানে আমি পুরো স্পেলবাউন্ড হয়ে গেছিলাম। কিছু বলার মতন অবস্থায় ছিলাম না। ভেতরে একটা মানে কিছু খুশি থাকে না যেটা এক্সপ্রেস করা যায় না। বাট একটা বেশ মানে ভেতর থেকে একটা এনার্জি দেয়। তো আমি যখন বেরিয়ে আমার হাসব্যান্ডকে গিয়ে বললাম, একটাই কথা গিয়ে বললাম যে, "আমি আরেকটা হার্টবিট শুনেছি, নিজের হার্টবিট ছাড়াও।" এই এটা মানে সারাটা দিন আমি মানে সেদিনকে আমি হাফ ডেতে অফিস জয়েন করি। অ্যান্ড থ্রু দ্য ডে আমি শুধু এই হার্টবিটটাই আমার কানে না একো হচ্ছিল। মানে আমি যখন তোমাদের সাথে শেয়ার করছি আমি সেই মোমেন্টটাও মানে ফ্ল্যাশব্যাকে ভাবছি যে আমার সারাটা দিন সেদিনকে কিরকম গেছিল। বারবার মনে হচ্ছিল ভেতরে মানে আমার কানের ভেতরে ওই হার্টবিটটা যেন রয়েছে। অ্যান্ড এভরি টাইম আমি মনে হচ্ছে যে আমার সাথে কেউ একটা রয়েছে। তো ইটস আ
মানে অ্যামেজিং জার্নি। আমি যখন মানে আরও পুরো মানে রিপোর্টসগুলো তোমাদের সামনে আনবো, মানে স্টেপ বাই স্টেপ, তখন আমার নিজের এক্সপেরিয়েন্সগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার ফার্স্ট রিপোর্ট। তোমরা দেখতেই পাচ্ছ। উম, আমি হলো আমার প্রেগনেন্সির এই রিপোর্টসগুলোকে এবং প্রেসক্রিপশনসগুলোকে প্রত্যেকটা একটা আলাদা আলাদা মানে ফাইলে রাখতাম। লাইক এটা হচ্ছে আমার মানে প্রেসক্রিপশনস ফাইল, আর এটা হচ্ছে হলো ব্লাড রিপোর্টের একটা মানে ফাইল, প্লাস হচ্ছে এটা ইউএসজির ফাইল। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ফাইলে রাখতাম যাতে বুঝতে সুবিধা হয়। তোমরাও এরকমভাবে রাখতে পারো, কারণ আমি একটুখানি অর্গানাইজ ওয়েতে রাখতে জিনিস পছন্দ করি। তো এখানে দেখো রিপোর্টে, এটা আমার প্রথম রিপোর্ট, প্রথম ইউএসজি রিপোর্ট। আমার প্রেগনেন্সি ধরা পড়ে হচ্ছে 6 উইক্সে। জেনারেলি বলা হয় 6 উইক্সে মানে বাচ্চার হার্টবিট চলে আসে, 6 থেকে 8 উইক্সের মধ্যে হার্টবিট চলে আসে। তো কারোর ক্ষেত্রে আগে আসে, কারোর ক্ষেত্রে পরে আসে, তো এখানে টেনশন নেওয়ার কোনো কিছু নেই। আমার মনে হয় এক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইসটা নেওয়াটাই বেটার হবে। ওনারাই ভালো বলতে পারবে, আমরা তো সেরকমভাবে অত ভালো বলতে পারবো না, মেডিকেল টার্ম আমাদের সত্যি কথা বলতে অজানা। তো যেটুকুনি আমি জানি সেখানে হচ্ছে এলএমপি ডেট একটা থাকে, যেটা আপনার পিরিয়ডের ডেট মানে লাস্ট পিরিয়ড ডেটটাকে হিসেবে ক্যালকুলেট করা হয়। তো এলএমপি ডেট একটা দেওয়া থাকবে। আমার সেপ্টেম্বরে এই লাস্ট এলএমপি ডেট ছিল। তারপরে যেটা হলো আমার, এটা হলো নভেম্বরে আমি হলো রিপোর্টটা করাই। তো সেখানে জেস্টেশনাল মানে এজ অনুযায়ী 8 উইক্স 3 ডেজ সামথিং এটা কিছু মানে মানে এলএমপি ডেট অনুযায়ী হয়। কিন্তু বেবি ম্যাচুরিটি এখানে দেখাই হচ্ছে হলো 6 উইক্স, মানে একটা গ্যাপ থাকে, এটা নর্মাল। যে এলএমপি ডেটের সাথে আপনার হলো জেস্টেশনাল এজের একটা বেসিক গ্যাপ থাকে। অনেক সময় পিরিয়ডের ডেট ঠিক মানে গেস করা যায় না। আমার ক্ষেত্রে আমি সত্যিই মনে ছিল না লাস্ট কবে হয়েছিল, কেন তার মাঝখানে পুজো এত কিছু ছিল, আমি সত্যিই মনে নেই। তো সেক্ষেত্রে এলএমপি ডেট মানে আমার যে গ্রোথ যেটা দেখানো ছিল সেই অনুযায়ী আমার হার্টবিটও চলে আসে। হার্টবিটের ক্ষেত্রে বলে রাখি এখানে 126 পার মিনিট ছিল। বেবির ক্ষেত্রে এটা নর্মাল, 110-এর উপরে হার্টবিট নর্মাল থাকে, তো যতদূর আমি জানি। তো আরেকটা এখানে একটা মিথ আছে যে 140-এর নিচে হলে ছেলে, 140-এর ওপরে হলে মেয়ে, এরকম অনেক কিছু ধরা হয়। বাট অনেস্টলি স্পিকিং আমি যখন বাকি রিপোর্টসগুলো মানে মানে বাকি ভিডিওতে শেয়ার করব, সেখানে বেশিরভাগই দেখা যাবে যে আমার বেবির কিন্তু হার্টবিট কিন্তু 140-এর ওপরেই ছিল। ইভেন আমার লাস্ট ডেতেও আমার বেবির হার্টবিট কিন্তু হলো 153 ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমার এই মিথটা কিন্তু সেম না, আমার ক্ষেত্রে কিন্তু আমার ছেলে হয়েছে। আর আমি সত্যি কথা বলছি যে আমি আমার প্রেগনেন্সি জার্নিতে মানে আমি যখন ছোটোবেলায় পরীক্ষা দিতাম, তখন আমি ভাবতাম পাস করবো কিনা, আমি ওটাতে লেটার পাবো কিনা, এটাতে হলো ওই পাবো কিনা, আমি এত কিছু ভাবতাম না। আমি ভাই উতরে দাও, আমি অন্য ক্লাসে যাব, আমি পুরোনো ক্লাসে বসবো না, আমার মাথায় এটা থাকতো। ঠিক প্রেগনেন্সির ক্ষেত্রেও ঠিক তাই। আমার বাচ্চা যেন থ্রু 9 মান্থ জার্নিতে ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, আমি সুস্থভাবেও যেন পৃথিবীতে আনতে পারি। আমি সত্যিই কোনো সিমটমস চেক করিনি যে এই সিমটমসে আমার মেয়ে হবে না ছেলে হবে। আর তাই জন্যই হয়তো আমার স্ট্রেস এইসব দিক থেকে আমি একদমই আমার এনার্জি নষ্ট করিনি। অনেকের ক্ষেত্রে এটা করে থাকো, কারণ আমি একটা জিনিস অ্যাডভাইস করব, যা আসবে তাকে যাতে সুস্থভাবে আনতে পারো সেটাই সবসময় মানে চেষ্টা করো। ভালো ডায়েট মানে ঘুম এটার সময় খুব দরকার হয়, কারণ যত শেষের দিকে প্রেগনেন্সি মানে লেভেল আপ হতে থাকবে, যত ট্রাইমস্টার মানে ক্রস করবে, তত তোমাদের মানে ঘুমটা কমে যাবে, স্ট্রেসটা বাড়বে। মানে সত্যি কথা সেই সময় যত তোমার ভারী হয়ে যাবে, তত হলো পাশ ফিরতে এপাশ ফিরতে অনেকটাই অসুবিধা হয়, তো ঘুমের অনেকটাই ব্যাঘাত ঘটে। তো যতটা প্রথম দিকে পারবে ঘুমিয়ে নেওয়াটাই ভালো। তো হার্টবিট আমার 126 বিট ছিল। অ্যামিউনিটিক ফ্লুইড আমার অ্যাডিকুয়েট ছিল। এটা ফ্লুইডের মধ্যে যেহেতু বেবিটা থাকে, ওটা সবসময় জল ভালো খেলে, ডাবের জল বা লিকুইড যত নেওয়া হবে ফ্লুইডটা ভালো থাকে, এতে সুবিধাই হয় বেবি মানে ভালো। আর ইন্টারনাল ওএস ইজ ক্লোজ, এটা সবসময় হলো ক্লোজই থাকে প্রেগনেন্সির সময়। সার্ভাইকাল লেন্থ একটা থাকে, এটা হলো প্রেগনেন্সি মানে ইয়ে হতে উইকস বাই উইকস কিন্তু চেঞ্জ হয় অনেক সময়। এখানে ইমপ্রেশন একটা দেয়া থাকে যে সেই ইমপ্রেশন অনুযায়ী একটা হলো জেস্টেশনাল এজ থাকে, এবং তার সাথে অ্যাপ্রক্স একটা ক্যালকুলেট করে ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এখানে ডেট আমার হলো জুলাইতে দেওয়া ছিল, তো এটা সবার ক্ষেত্রে সেম হয়, যাদের নর্মাল হোক বা সিজারিন বেবি হোক, এর মধ্যেই সেটা হলো প্রসেস করা হয়। আর এটা খুব ইম্পর্ট্যান্ট এই ডেটটা, কেন মানে বাকি রিপোর্টে এই সেম ডেটই থাকে, যাতে গ্রোথ পিছিয়ে গেলেও এই ডেটটাকেই ফলো করা হয়। আর এখানে হলো নেক্সট যেটা ফলো আপ করা হবে, যে পরের যেটা রিপোর্ট নেওয়া হবে 12 মানে 12 to 13 উইক্স যেটা এনটিএনবি স্ক্যান যেটা করা হয়, বা আপনার হলো ডুয়াল মার্কিং করা হয়, তো নেক্সট এই 12 13 উইক্সে করা, সেটা অবশ্যই আমি পার্ট 2 ভিডিওতে শেয়ার করবো। আমার ফার্স্ট ভিডিওতে এটাই আমার সিমটমস ছিল। আর ডায়েট বলতে নর্মাল ডায়েট,
আমাকে ডক্টর মানে সাজেস্ট করেছিল যে ১ম ৩ মাস এমন কিছু হ্যাবক কোনো কিছু খেতে হবে না। কিচ্ছু চেঞ্জ করতে হবে না যেটা আপনার ডায়েট ছিল। ব্যাস আপনার প্রোটিন ব্যালেন্স যাতে ঠিক থাকে আর যতটা জাঙ্ক ফুড অ্যাভয়েড করা যায়। যেহেতু আমি একটা মানে হেলদি ডায়েটের মধ্যেই সবসময় থাকি। আর জাঙ্ক ফুড আমি খুব একটা নিই না। তো আমার ক্ষেত্রে এটা খুব একটা প্রবলেমেটিক ছিল না। তো আমার ডায়েটের ভিতরে আমি মানে প্রেগনেন্সির আগেও আমি হলো মানে উম এনশিওর খেতাম। আমাকে একটা হলো হেলথ ড্রিংক উনি বলেছিলেন। তো বলেছিল যে পুরোনোটা আপনি যেটা যখন শেষ হবে তখনই আপনি ওইটা স্টার্ট করতে পারেন। তো এনশিওর এ আপনার অসুবিধা হবে না। তো আমি এনশিওর উইথ মিল্ক দিয়ে খেতাম। প্লাস আমি কর্নফ্লেক্সও খেতাম অনেক সময় ড্রাই ফ্রুটস দিয়ে। আমি ড্রাই ফ্রুটস রেগুলার আমার ডায়েটের মধ্যে থাকতো। প্লাস সিডস কিছু থাকতো সানফ্লাওয়ার সিডস অ্যান্ড চিয়া সিডস এগুলো থাকতো। তো এগুলো আমার ছিল। প্লাস হচ্ছে প্রোটিন বিস্কিট যেটা থ্রেপটিন তারপর আরও কিছু এরকম প্রোটিন বিস্কিট থাকে। এটা Amazon এ আপনি তোমরা পেয়ে যাবে আরকি। তো ওগুলো আমার ছিল যে নরমাল আমি মানে 11 শেষে মানে যখন অফিসে কিছু কাজ করছি মাঝখানে ওগুলো টুকটুক করে খেতাম। আর ডাবের জল খেতাম। আর নরমাল বাড়ির যা রান্না ছিল একটা সবজি, আ মাছ, মাছটা আমি জেনারেলি প্রেগনেন্সির আগে খুব একটা বেশি পছন্দ করতাম না। কিন্তু ডক্টর বলেছিল যে এটা খেতে, তো আমার অল্প মাছ খেতেই হতো। তো মাছ এরকমই ছিল। মানে সারাদিনের মধ্যে আমি অল্প করে খেতাম। তো এভাবে চলছিল। আর কোনো কিছু চেঞ্জ করিনি। বাইরের খাবার একদমই খাইনি। শুধু ড্রাই ফ্রুটস মানে সবজি প্রচুর গ্রিন ভেজিস অ্যান্ড ভালো মানে ফ্লুইড প্রচুর নেওয়া হতো যেরকম হলো ডাবের জল, প্রচুর জল খেতাম, ফ্রুট জুস খেতাম। তবে হ্যাঁ, সুগার ছাড়া। আ চা আমি ১ম দিকে হলো যেহেতু উইন্টার মানে অক্টোবর, নভেম্বর এই টাইমটা উইন্টার ছিল। তো আমি অল্প করে কফি খেতাম। কিন্তু শেষের দিকে মানে প্রেগনেন্সি 3 মান্থ 4 মান্থের পর থেকে আমি আর কফি, চা কিছু খেতে পারতাম না। আমি ব্ল্যাক টি নিতাম। কেন যেকোনো মানে স্ট্রং স্মেল আমার বমি আসতো। তাই জন্য আমি ওগুলো খেতে পারতাম না। বাদবাকি আমি আরও শেয়ার করব আমার ফুড ক্রেভিং কোনো কিছু ছিল কিনা বা আমি বাইরের খাবার মানে খেলেও কিভাবে সেটাকে হলো ব্যালেন্স করতাম। অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবার বলব লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তাতে আমারও মানে কোনো জায়গায় যেহেতু আমি নতুন বানাচ্ছি কিছু ভুলচুক তো থাকবেই। অবশ্যই আমি আমার এন্ড থেকে রেকটিফাই করে নেব। থ্যাংক ইউ। বাই।